নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 41 নিয়ে আলোচনা করব, যে আপকামিং যত পরীক্ষা আছে, সেন্ট্রাল বলো, রাজ্য সরকারের বলো, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে 41 সেট নিয়ে আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, বলছে ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার ও অভিভাবক হলেন কে? বলছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, সংসদ নাকি সুপ্রিম কোর্ট। দেখো বলেছে শীর্ষ ব্যাখ্যাকার, বলেছে শীর্ষ ব্যাখ্যাকার ও অভিভাবক, সেটা কিন্তু রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, সুপ্রিম কোর্ট। এটা কিন্তু রাষ্ট্রপতি হবে না, হ্যাঁ, সুপ্রিম কোর্ট হচ্ছে শীর্ষ ব্যাখ্যাকার। নেক্সট কোশ্চেন দেখো, পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করে? প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, প্রশান্ত উত্তর নাকি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। তো পানামা খাল কিন্তু আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে কিন্তু যুক্ত করেছে। কোন খাল? পানামা খাল। পরবর্তী কোশ্চেন, সমতরণে গতিশীল কোনো কণা 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। একটা কণা 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 30 মিনিট পরে বেগ 50 মিটার পার সেকেন্ড হলে কণাটির ত্বরণ কত? দেখো, খুবই ইজি কোশ্চেন। ত্বরণ ইকুয়াল টু কি? ত্বরণ এ ইকুয়াল টু কি? তোমরা এটা আগে জানতে হবে যে ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, মানে অন্তিম বেগ, ভি মানে অন্তিম বেগ, যেটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, আর ইউ মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি, মানে প্রাথমিক বেগ বাই সময়। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমাকে এখানে 30 মিনিট দিয়েছে, ওকে, এইখানে 20 মিটার পার সেকেন্ড দিয়েছে, কিন্তু আমাকে আচ্ছা অপশানে দিয়েছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে ত্বরণ দিয়েছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইখানে তোমার 30 মিনিট দিয়েছে। তাহলে আচ্ছা, আর একটা অপশান দেখো, সেমি পার সেকেন্ড স্কোয়ারও আছে। তাহলে তোমাকে কোনটা যে রাইট অ্যান্সার, দেখো সেমি পার সেকেন্ড স্কোয়ার আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, তোমার মনে হতে পারে যে আমি সেমিতে করব স্যার, নাকি মিটারে আমি অঙ্কটা করব। দেখো লাস্টে আমাকে এটা 30 মিনিট যখন দিয়েছে, তাহলে এই 30 মিনিটটাকে আমাকে সেকেন্ডে ট্রান্সফার করতে হবে, তাই কি না? 30 মিনিটটাকে তো সেকেন্ডে ট্রান্সফার করতে হবে। তাহলে আমি আগে কাজ করি, সেকেন্ডেই কাজটা করি, দেখি কি হয়। তাহলে মিটারকে যদি সেকেন্ডে করো, মানে 20 মিটার, এটাকে যদি এই সেমিতে করো, মিটারটাকে যদি সেমিতে করো, তাহলে কী হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইদিকে অন্তিম বেগ কোনটা? অন্তিম বেগ 50। তাহলে 50 ইন্টু 100 মানে 5000। তাহলে 5000 মাইনাস এইদিকে 20 মানে 2000 মানে আমি কিন্তু সেমিতে করছি, বাই টি, টি মানে কত? 30 ইন্টু 60 মানে 1800, 30 মিনিট ইন্টু 60, তার মানে 318, আর দুটো জিরো 1800। তাহলে 5000 থেকে যদি 2000 বাদ দিই, তার মানে কি হতো? 3000 বাই 1800। তাহলে দুটো জিরো কেটে দাও, দুটো জিরো কেটে গেলে থাকে 30/18। তা 30/18 মানে দেখো 18 একে 18, তাহলে 18 আর 30, তার মানে এদিকে 2 12, তাই তো 12। তাহলে দশমিক দিলাম, একটা জিরো নিয়ে আসলাম, তার মানে 120। তাহলে 18 6 8 18 6 18, তো 6 18 হচ্ছে 100, 6 10 60, 6 8 48, তার মানে 108। তাহলে 120 থেকে যদি আমি 108 বাদ দিই, তাহলে এইদিকে থাকছে তোমার হচ্ছে কত? 12 থাকছে, ঠিক আছে 12, তার মানে আবার 120, তার মানে এরকমভাবে চলবে, তাই না? 1.6666 এরকম চলবে, তার মানে 1.67 বলতে পারি। তো দিস ইজ রাইট অ্যান্সার, 1.67 সেমি পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারলে কেন? দেখো আবার 120 আসবে, তো আবার 6 18 তোমার 6 18 120, তো এরকমভাবে কি 1.6666, তার মানে বলতে পারি 1.67 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো দিস ইজ রাইট অ্যান্সার। তো তোমাকে যখন এরকম কোনো কোশ্চেন দেবে, যে যখন দুটো অপশান আছে, তোমাকে যে কোনো একটা অপশান চুজ করে চলে যেতে হবে, মানে আন্দাজে একটা চুজ করতে হবে, করে নিয়ে তুমি অঙ্কটা করো, তাহলে দেখবে রাইট অ্যান্সার চলে আসবে। তাহলে আশা করি অঙ্কটা বুঝেছো, যদি না বুঝতে পারো দ্বিতীয়বার রিপিট করো, দেখবে পারবে। বলছে কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? বল্লভভাই প্যাটেলকে কী বলা হয়? ভারতের লৌহমানব বলা হয়। তো তাকে সর্দার আখ্যা দেন কে? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মৌলানা আজাদ নাকি সরোজিনী নাইডু? তো কে আখ্যা দেন? তো মহাত্মা গান্ধী কিন্তু বল্লভভাই প্যাটেলকে কিন্তু সর্দার আখ্যা দেন। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে, ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং আধ্যাত্মিক গুরু কে ছিল? টলস্টয়। এবং হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু, প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু মহাত্মা গান্ধী।
মৌলানা আবুল কালাম আজাদের যদি কথা বলি, তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। আর সরোজিনী নাইডুকে কী বলা হয়? ভারতের নাইটিঙ্গেল। এবং তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি তোমার জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, এরকম প্রথম ভারতীয় মহিলা। আর যদি বলে প্রথম বিদেশি মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত হয়েছিলেন, তখন হবে অ্যানি বেসান্ত। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। মধ্যপ্রদেশের নেপানগর এটি কী জন্য বিখ্যাত? টেক্সটাইলের জন্য, নিউজ প্রিন্টের কাগজ তৈরির জন্য, নাকি হুঁশিয়ারি, নাকি ভেজিটেবল অয়েল? তো রাইট অ্যান্সার নিউজ প্রিন্টের কাগজ কিন্তু এখানে তৈরি হয়। এবং নেপানগর কোশ্চেনটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষা এসছে যে নেপানগর এটা কিন্তু নিউজ প্রিন্টের কাগজ তৈরির জন্য বিখ্যাত। লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র পেশ করেন বা জমা দেন কার কাছে? দলীয় প্রধানকে, স্পিকারকে, প্রধানমন্ত্রীকে, নাকি রাষ্ট্রপতিকে? তো স্পিকারকে কিন্তু লোকসভার সদস্য তার ইস্তফাপত্র তোমার জমা করেন হচ্ছে স্পিকারের কাছে। ব্রেস্ট স্ট্রোক শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত? স্কেটিং, ক্রিকেট, সাঁতার, নাকি শুটিং? তো এটা কিন্তু সাঁতারের সাথে জড়িত হচ্ছে ব্রেস্ট স্ট্রোক। তো সাঁতারের সাথে আর একটা শব্দ হচ্ছে তোমার হচ্ছে বাটারফ্লাই। তো বাটারফ্লাই হচ্ছে সাঁতারের সাথে জড়িত। নেক্সট, মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? বিনায়ক দামোদর সাভারকর, গোপালকৃষ্ণ গোখলে, অ্যালান অক্টোভিয়ান হিউম, নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? দেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তো ভারত সভা প্রতিষ্ঠা করেন। এবং অ্যালান অক্টোভিয়ান হিউম কি হিউম তিনি কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। আর গোপালকৃষ্ণ গোখলে তিনিও একটা কিছু প্রতিষ্ঠা করেন, তবে মিত্র মেলা না। তো মিত্র মেলা প্রতিষ্ঠা করেন কিন্তু বিনায়ক দামোদর সাভারকর, ইনি কিন্তু মিত্র মেলা প্রতিষ্ঠা করেন। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? তাইওয়ান, তিব্বত, জাপান, নাকি ভুটান? তো ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। জাপানকে কি বলা হয়? আমি বলে দিয়েছিলাম যে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপান। আর নরওয়েকে বলা হয় নয়ে নয়ে মিল নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েন। আর তিব্বতের যে লাসা একটা জায়গা আছে তাকে বলা হয় কি? নিষিদ্ধ নগরী। নেক্সট কোশ্চেন, 100 কেজি ভরের কোনো বস্তুকে 15 মিটার উপরে তুলতে কি পরিমাণ কার্য করতে হবে? দেখো এই যে মানে তুমি একটা কোনো বস্তুকে যদি একটা নির্দিষ্ট পরিমাণ তোলো, তার মানে তোমাকে সেখানে কি শক্তি সঞ্চিত হচ্ছে? সেখানে আস্তে আস্তে স্মৃতিশক্তি সঞ্চিত হচ্ছে। কারণ একটা কোশ্চেন হয় যে একটি হাতুড়িকে যত উপরে তুলবো তার মধ্যে কিন্তু স্মৃতিশক্তি সঞ্চিত হয়, এবং পরে যখন ছেড়ে দেবো তখন সেই স্মৃতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। ক্লিয়ার? তো হাতুড়ি যখন উপরের দিকে তুলি, যদি বলা হয় কোনো হাতুড়িকে উপরের দিকে তুললে তার মধ্যে কী শক্তি সঞ্চিত হয়? স্মৃতিশক্তি সঞ্চিত হয়। তো মানে আমাকে কী বার করতে হবে? আমাকে স্মৃতিশক্তি বার করতে হবে। অর্থাৎ ডব্লু যে কৃতকার্য, তাহলে স্মৃতিশক্তি ইয়েটা কি? সেটা হচ্ছে mgh, তোমরা জানো mgh, আর এটা মানেই ডব্লু। তাহলে ডব্লু ইকুয়াল টু mgh, এটা তোমাকে বার করতে হবে। তাহলে এম এর মান কত? 100 কেজি বলে দিয়েছে। ইন্টু জি এর মান কত? জি এর মান দেখো, জি এর মান তোমাকে ধরে নিতে হবে 9.8। আচ্ছা 9.8 কি আমি কাছাকাছি আমি কত ধরবো? 10 ধরে নিই। কাছাকাছি মান তোমরা পেয়ে যাবে, দেখবে 10। আমি 9 জি এর মান কিন্তু যদি না দেওয়া থাকে তাহলে তোমাকে 9.8ই ধরতে হবে, কিন্তু 0.2 করে কম, তো সেটা তুমি কাছাকাছি ভ্যালুতে পেয়ে যাবে। আচ্ছা তারপরে কি এইচ এর মান কত? 15 মিটার। আচ্ছা দেখে নেবে যে সব এসআইতে আছে কিনা, নাকি সিজিএসে আছে সেটা একটু দেখে নেবে। তো এইখানেও কেজি এসআইতে আছে, এইখানেও মিটারে আছে, তো এসআইতে। তার মানে এটা ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি হচ্ছে 15, আর এইদিকে 3টে 0, তার মানে 15,000। তাহলে 15,000 থেকে একটু কম হবে, তাই কি না? 15,000 থেকে একটু কম হবে। দেখো 1500 জুল, এটা তো হবেই না, প্রথম কথা হচ্ছে। আচ্ছা এইখানে কাহিনী হচ্ছে, দেখো জুলেও আছে আবার ওয়াটেও আছে, মানে কার্যের ক্ষমতা হচ্ছে জুল এবং ওয়াট আর্গ, যাই হোক এটা তো ওয়াট হবে না, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। তো এই দুটো তো আগেই কাটা, ক্লিয়ার? কেননা ওয়াট হচ্ছে ক্ষমতার একক, কার্যের একক কি? কার্যের এসআই একক হচ্ছে জুল, আর সিজিএস একক হচ্ছে আর্গ। ক্লিয়ার? যদি এখানে আর্গ দিত তাও একটু ভাবার চিন্তা ছিল, মানে যদি এটা ওয়াটটা কেটে, আমি তোমাকে বলে দিলাম যে ওয়াটটা কেটে যদি এখানে আর্গ থাকতো, ইআরজি আর্গ লেখা থাকতো, তাহলে কিন্তু তোমাকে কনফিউশনের মধ্যে ফেলে দিত, কারণ এটাও 14,700, এটাও 14,700। তাহলে 15,000-এর একটু কম হবে, কেননা এটা তো অ্যাকচুয়ালি 9.8 না। পেনটা আবার কি হলো? এটা তো 9.8,
ক্লিয়ার? এই মানটা, এই 10-এর মানটা তো 9.8, অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তো এইখানে সহজেই হয়ে গেল, এইটা তো হবেই না, তো এইখানে এটা, যদি এটা আর্ক দেওয়া থাকতো তাহলে একটু ভাবা চিন্তা হতো, তখন ওটা হতো, কেননা জুল হচ্ছে এসআই একক। চলো পরবর্তী কোশ্চেন। কে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক? কালিদাস, কলহন, কৌটিল্য, বিশাখ দত্ত। তো মুদ্রা রাক্ষস এই গ্রন্থের লেখককে বিশাখ দত্ত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। কালিদাস, কলহন এগুলো কিন্তু অনেকবার করিয়েছি, এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। ইরাক ও ইরানের মধ্যে কোন আন্তর্জাতিক সীমারেখা বর্তমান? সিগফ্রাইড লাইন, ম্যাগিনট লাইন, সাঁতেল আরব নাকি হিন্ডেনবার্গ লাইন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, সাঁত-এল আরব। এটা হচ্ছে ইরাক ও ইরানের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা। যদি বলি সিগফ্রাইড লাইন, সিগফ্রাইড লাইন কোনটা? এটা হচ্ছে জার্মানি ও ফ্রান্স। কীভাবে মনে রাখতে বলেছি? দেখো সিগ তো ফ্রান্স আছে, মানে একটু টেকনিক্যালি মনে রাখবে, শ আছে তো ফ্রান্স আছে, তার মানে জার্মানি ও ফ্রান্স হচ্ছে সিগফ্রাইড লাইন। আর এই জার্মানি ফ্রান্সের মধ্যে যদি ইটালি চলে আসে তখন ট চলে আসলো ইটালি, তাহলে ম্যাগিনট লাইন। তার মানে সিগফ্রাইড লাইন কি? জার্মানি ও ফ্রান্স। আর জার্মানি ফ্রান্সের মধ্যে যখন ট চলে আসে তখন হয় ম্যাগিনট লাইন, মানে ইটালি, জার্মানি, ফ্রান্স। ক্লিয়ার? আর যেটা হচ্ছে হিন্ডেনবার্গ লাইন, হিন্ডেনবার্গ লাইন হচ্ছে এই সরি সিগফ্রাইড লাইন, একটু না দুটোই তো ঠিকই, সিগফ্রাইড লাইনও জার্মানি ফ্রান্স, আবার হিন্ডেনবার্গ লাইন এটাও কিন্তু জার্মানি ফ্রান্স। এটা কিন্তু তোমরা মনে রেখো। ওকে, চলো। আর এছাড়াও আছে ডুরান্ড লাইন, পাকিস্তান আফগানিস্তান, তারপরে তোমার ভারত চীন, ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, ভারত পাকিস্তান। ওকে, চলো নেক্সট। বলছে সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার নাকি রাজ্যসভার চেয়ারম্যান? তো যৌথ অধিবেশনে দেখো বারবার ভালো করে এই জিনিসগুলো, কোশ্চেনটা ভালো করে পড়ে কিন্তু অ্যান্সার করবে। যদি বলে যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন তখন হবে লোকসভার স্পিকার, কিন্তু যদি বলা হয় এই অধিবেশনের আহ্বান কে করেন তখন হবে কিন্তু রাষ্ট্রপতি। তো কোশ্চেন কি আছে সেটা ভালো করে দেখে তারপরে কিন্তু করবে। এই যে যেমন যখন এই যে রিসেন্ট লোকসভা ভোট হলো, সেখানে সব কিছু গঠন হলো, এমপি ফেমপি সব সরকার গঠন হলো, এবার এই যে অধিবেশন ডাকেন, তো অধিবেশনে আহ্বান কে করেছেন? এই রিসেন্ট হয়ে গেল, রাষ্ট্রপতি কিন্তু অধিবেশনকে আহ্বান করেছেন, যুগ্ম অধিবেশনকে আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। কিন্তু সভাপতিত্ব করেন কে? সে হচ্ছে লোকসভার স্পিকার। আর রাজ্যসভার চেয়ারম্যান কে হয়? রাজ্যসভার চেয়ারম্যান অলওয়েজ উপরাষ্ট্রপতি, তিনি তার পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন। নেক্সট, এবারও লোকসভার কিন্তু স্পিকার সেই ওম বিড়লাই থাকলো, আগেরবারও ছিল, এবারও ওম বিড়লা। নিচের কোন খেলায় থমাস কাপ পুরস্কার দেওয়া হয়? ব্যাডমিন্টন, বিলিয়ার্ড, লন টেনিস নাকি টেবিল টেনিস? তো থমাস কাপ এই পুরস্কারটি দেওয়া হয় কিন্তু ব্যাডমিন্টনের ক্ষেত্রে থমাস কাপ পুরস্কার দেওয়া হয়। নেক্সট, একটি আলোকরশ্মি সমতল দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে দর্পণের উপর আপতিত হলে রশ্মিটির আপতন কোণ কত হবে? দেখো আমরা কি জানি, ধরো কোনো আলোকরশ্মি, ভালো করে দেখবে, বুঝবে বিষয়টা, না বুঝলে কিন্তু একটু ডিস্টার্ব হবে, দেখে নাও। মানে অনেকেই তোমরা 50 ডিগ্রি অ্যান্সার করতে পারো, মানে আপতন কোণ হবে, এখানে ডিগ্রিগুলো দিতে ভুলে গেছি, এগুলো সব ডিগ্রি কিন্তু 90 ডিগ্রি, 60 ডিগ্রি, তো অ্যান্সার অনেকেই করে ফেলবে 50। দেখো কেন ভুলটা কোথায় করবে? দেখো একটা তো সত্যি যে আলোকরশ্মি যে কোণে আপতিত হয়, আলোকরশ্মি যে কোণে আপতিত হয় সেই কোণেই প্রতিফলিত হয়, এটা একদম বাস্তব সত্য কথা। কেননা যে আলোর যে প্রতিফলনের ফর্মুলাই বলছে আলোকরশ্মি আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হয়, অর্থাৎ আই এর মান, ইনসিডেন্ট লাইন এবং রিফ্রেক্টিভ লাইন এই দুটো কিন্তু পরস্পর সমান, এটা একদম ঠিক। কিন্তু কোশ্চেনটা কি বলেছে একটু ভালো করে দেখো তো, কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে আলোকরশ্মি এটা যদি দর্পণ হয়, তো সমতল দর্পণের সঙ্গে 50 ডিগ্রি, তার মানে ভালো করে লক্ষ্য করো, এই কোণটা বলে দিয়েছে 50 ডিগ্রি। ক্লিয়ার? এই কোণটা বলে দিয়েছে 50 ডিগ্রি। আচ্ছা, এইটা এইভাবে, যদি এইভাবে সে আলোকরশ্মিটা এইভাবে ধরো পড়েছে আর বেরিয়েছে হচ্ছে এইভাবে, তাহলে এইটা হচ্ছে অভিলম্ব। তাহলে তোমরা বলো যে এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, আমি কি বলতে পারি না যে এই পুরো কোণটা 90 ডিগ্রি? কারণ এটা তো অভিলম্ব, তাহলে এই পুরো কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এইটা 50 ডিগ্রি জানি আর পুরোটা যদি 90 ডিগ্রি জানি, তাহলে 90 থেকে 50 অর্থাৎ
ডিগ্রি 40 ডিগ্রি কিন্তু এই আপতন কোণের মান হবে। তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ উভয়ই হবে কত? 40 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো যে কোশ্চেনটা ঘুরিয়েছে কোথায়। তো রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু এই টাইপের কোশ্চেন এসেছিলো, হুবহু ডেটা হয়তো মিলবে না, কিন্তু এই টাইপটা এসেছিলো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। আর এইখান থেকে একটা জিনিস আচ্ছা, এটা পরে আবার বলবো, চ্যুতিকোণ বলে একটা কোণ আছে। তো চ্যুতিকোণ কী করে বার করতে হয় সেটা পরে কোনো ভিডিওতে আমি আলোচনা করব। দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে সৃষ্টি করেছে হলদি, রূপনারায়ণ, কংসাবতী নাকি ময়ূরাক্ষী? তো রাইট অ্যান্সার রূপনারায়ণ নদী কিন্তু সৃষ্টি হয়েছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে হয়েছে রূপনারায়ণ। ভারতের প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন অরুন্ধতী ভট্টাচার্য, MS শুভলক্ষ্মী, কমলজিৎ সিং সাধু, অ্যাকচুয়ালি কমলজিৎ সিং সাধু ওনার পুরো নাম, আশাপূর্ণা দেবী। তো রাইট অ্যান্সার কী বলছে? জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কিন্তু আশাপূর্ণা দেবী ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, এবং এই জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু তোমার সাহিত্যের দিক দিয়ে সব থেকে বড় পুরস্কার বা সম্মান, সব থেকে বড় সম্মান। দেখো, যদি অরুন্ধতী ভট্টাচার্যের কথা বলি, তিনি ভারতের প্রথম মহিলা যিনি SBIয়ের চেয়ারপারসন ছিলেন। ভারতের বৃহত্তম ব্যাংক SBI তোমরা জানো, তার চেয়ারপারসন, প্রথম মহিলা হিসাবে তার চেয়ারপারসন ছিলেন কে? অরুন্ধতী ভট্টাচার্য। আর অরুন্ধতী ভট্টাচার্য তো হলো, আর অরুন্ধতী রায় বলে একজন আছেন, তিনি কিন্তু বুকার পুরস্কার প্রাপক। ভারতের প্রথম মহিলা যিনি ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছে অরুন্ধতী রায়, আর অরুন্ধতী ভট্টাচার্য হচ্ছে SBIয়ের চেয়ারম্যান, প্রথম মহিলা। MS শুভলক্ষ্মী কি? ভারতরত্নে ভূষিত সঙ্গীত শিল্পী। ভারতরত্নে ভূষিত সঙ্গীত শিল্পী হলেন MS শুভলক্ষ্মী। আর কমলজিৎ সিং সিধু তিনি কি? তিনি হচ্ছেন এশিয়ায় তোমার সোনাজয়ী। হ্যাঁ, এশিয়ায় সোনাজয়ী হচ্ছে কমলজিৎ সিন্ধু। আরও অনেকে আছে, যেমন রাজকুমার অমৃত কাউর প্রথম কেন্দ্রীয় মহিলা মন্ত্রী। আরও অনেকে আছে, এগুলো বিভিন্ন ভিডিওতে আলোচনার মাফিক বলতে থাকবো। হেলসিঙ্কি কোন রাষ্ট্রের রাজধানী? নরওয়ে, সুইডেন, ডেনমার্ক নাকি ফিনল্যান্ড? তো ফিনল্যান্ডের রাজধানী কিন্তু হেলসিঙ্কি। নেক্সট, কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন? কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ কাসিম। তো মনে রাখবে, ফিরোজ শাহ তুগলক কিন্তু তোমার দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন কিন্তু এই ফিরোজ শাহ তুগলক। ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। দিল্লিতে অশোক স্তম্ভ কে এনেছিলেন? ফিরোজ শাহ তুগলক। এবং ইনি কিন্তু দাগ ও হুলিয়া প্রথা রদ করেন। তাহলে দাগ ও হুলিয়া প্রথা কে রদ করেন? ফিরোজ শাহ তুগলক। মোহাম্মদ বিন তুগলককে জানো পাগলা রাজা বলা হয়। কুতুবুদ্দিন আইবক যদি বলি যে আড়াই দিন কা ঝোপড়া, এটা কে আবিষ্কার করেছিলেন বা কে তৈরি করেছিলেন? কুতুবুদ্দিন আইবক। এবং ইনি কিন্তু ইনি কি করেন? ইনি কুতুব মিনার প্রতিষ্ঠা মানে তৈরি শুরু করেন কিন্তু তোমার কুতুবুদ্দিন আইবক, কিন্তু শেষ করেন ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ নাকি অর্ধমন্ত্রী? তো মনে রেখো, ভীষণ গুরুত্বপূর্ণ, পাবলিক অ্যাকাউন্টস কমিটির এই চেয়ারম্যানকে নিয়োগ করেন কিন্তু লোকসভার অধ্যক্ষ। ক্লিয়ার? কখনোই রাষ্ট্রপতি করে দিও না, পাবলিক অ্যাকাউন্টস কমিটির নিয়োগ করেন হচ্ছে লোকসভার অধ্যক্ষ। পরবর্তী কোশ্চেন, প্রথম কোন ভারতীয় মহিলা ছবি, আচ্ছা মহিলার ছবি, এটা হবে মহিলার ছবি ডাক টিকিটে প্রকাশ পায়? ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, মীরাবাই নাকি লক্ষ্মীবাই? তো মীরাবাই কিন্তু প্রথম মহিলা যার ছবি ডাক টিকিটে প্রকাশ পায়। নেক্সট কোশ্চেন, কোন স্থানকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়? সুইজারল্যান্ডকে কি বলা হয় তোমরা জানো? বেলজিয়াম ইউরোপের, আচ্ছা সুইজারল্যান্ডকে ইউরোপের কী বলা হয়? ক্রীড়াভূমি। বেলজিয়ামকে ইউরোপের ককপিট। থাইল্যান্ড হচ্ছে সাদা হাতির দেশ বা সহস্র হাতির দেশ। আর তুরস্ককে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ, হচ্ছে তুরস্ক। এবং তুরস্ককে আরেকটা জিনিসও বলা হয়, এই মুহূর্তে খেয়াল নেই, যাই হোক। নিচের কোনটি একটি আম্লিক অক্সাইড? দেখো, আম্লিক অক্সাইড কাদের বলা হয় আগে এই জিনিসটা বোঝো। যেসব অক্সাইডকে জলে দিলে অম্ল মানে টক স্বাদ বা অম্লীয় ব্যাপার হয়, বা H+ আয়ন এইসব ব্যাপারটা উৎপন্ন হয়, বা তারা অম্ল উৎপন্ন করে, তাদেরকে বলা হয় আম্লিক অক্সাইড। যেমন যদি বলি কার্বন ডাইঅক্সাইড, যার সংকেত CO2, তো এই কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে যে যৌগ উৎপন্ন করে সেটা হচ্ছে অম্ল টাইপের হয়। তাই CO2কে বলা হয়, এই কার্বন ডাইঅক্সাইডকে বলা হয়
অম্লীয় অক্সাইড বা আম্লিক অক্সাইড। সোডিয়াম অক্সাইড কীরকম অক্সাইড? এটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড, যেটা হচ্ছে Na2O। এটা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড বা ক্ষারীয় অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইডকে কী বলা হয়? Al2O3। Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, যাকে বলা হয় উভয়ধর্মী অক্সাইড, মানে সে অম্ল এবং ক্ষার উভয় উৎপন্ন করে। নাইট্রিক অক্সাইড, দেখো নাইট্রিক অক্সাইড যার সংকেত হচ্ছে NO। হ্যাঁ, নাইট্রোজেনের অনেক কটা সংকেত আছে, NO2 আছে, N2O আছে, NO আছে। তো মনে রাখো এই নাইট্রিক অক্সাইডের সংকেত হচ্ছে NO। তোমাকে এরকমও দিতে পারে নিচের কোনটি নাইট্রিক অক্সাইড, অনেক কটা সংকেত দিয়ে দিল, বললো N2O, NO2, N2O5 নাকি NO, এরকম দিয়ে দিতেই পারে। তো অপশন আমি এর জন্য অপশনের সাথে সাথে সংকেতগুলো বলে দিই যাতে তোমাদের সবসময় মনে থাকে। এই নাইট্রিক অক্সাইড কিন্তু মনে রাখবে প্রশম অক্সাইড। কি বললাম? নাইট্রিক অক্সাইড প্রশম অক্সাইড, এবং এর সাথে CO মানে কার্বন মনোঅক্সাইড, এটাও কিন্তু প্রশম অক্সাইড। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলছে ভেলিকোন্ডা, মহেন্দ্রগিরি, জাভাদি নাকি আনাইমালাই। তো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি হচ্ছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। নিম্নলিখিতদের মধ্যে কোনটি বৃহত্তম স্টেডিয়াম? ওয়াংখেড়ে স্টেডিয়াম, ফিরোজ শাহ কোটলা নাকি ইডেন গার্ডেন নাকি গ্রিন পার্ক? দেখো এইগুলোর মধ্যে যদি বলি এখন বর্তমানে সবথেকে বৃহত্তম স্টেডিয়াম কে, কোনটি, তখন হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটার আগের নাম ছিল মোতেরা স্টেডিয়াম, তাই না? গুজরাটের আহমেদাবাদে যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেখানে ইনগ্রেশন করেছিলেন কে, তোমার সেই তখন ডোনাল্ড ট্রাম্প এসে ইনগ্রেশন করেছিল। সেই স্বামী বিবেকানন্দ এই নাম নিয়ে খুব একটু বেশ কিছুদিন বেশ ভাইরাল হয়েছিল, সে বলছিল স্বামী বিবেকানন্দ। তো মনে পড়ছে তো আশা করি। তো বৃহত্তম স্টেডিয়াম যদি বলা হয়, মানে ভারতের বৃহত্তম স্টেডিয়াম কি, তাহলে মোতেরা স্টেডিয়াম, যার নাম এখন বর্তমানে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কিন্তু আমাকে বলেছে এই অপশনগুলোর মধ্যে সবথেকে বৃহত্তম স্টেডিয়াম মনে রাখবে ইডেন গার্ডেন, যেখানে প্রায় 1,20,000, ওকে 1,20,000 পর্যন্ত লোক ধরবে, ক্লিয়ার। আর যেটা হচ্ছে মোতেরা স্টেডিয়াম, সেখানে 1,30,000-32,000। তো এটা বিশ্বের বৃহত্তম, ভারতে শুধু না, বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম হচ্ছে মোতেরা স্টেডিয়াম বা নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ কোনটা? HTML, C++ নাকি জাভা? তো রাইট অ্যান্সার হচ্ছে HTML, অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর পুরো নাম কিন্তু পরীক্ষায় দেয় যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে HTML এর ল্যাঙ্গুয়েজ। ওকে, মানে ওয়েব পেজ তৈরি করার জন্য ল্যাঙ্গুয়েজ। প্রথম জরুরি অবস্থা কবে ঘোষিত হয়? 1962, 65, 71 নাকি 77? তো প্রথম জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল কিন্তু 1962 সালে, সেটা ভারত চীন যুদ্ধের সময়। তারপরে হয়েছিল কত? 1962, তারপর 1971 ভারত পাকিস্তান, আর 1975 হয়েছিল তোমার অচল অবস্থা, ভারতের জাতীয়, মানে যেটা হচ্ছে 352 ধারা, জাতীয় অচল অবস্থা, সেটা হয়েছিল 1975 সালে, ক্লিয়ার। আর এই তোমার এটা মনে রাখো 360 নং ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে, আর 356 নং ধারায় কিন্তু তোমার হচ্ছে রাজ্যের অচল অবস্থার কথা বলা হয়েছে। ওকে, এই 360 নং ধারা কিন্তু একবারও এখনও কার্যকর হয়নি, মানে অর্থনৈতিক জরুরি অবস্থা। তো জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে কি বলা হয়? দিগম্বর, শ্বেতাম্বর, নিগ্রহ নাকি অরহন্ত? তো নিগ্রন্থ বলা হয়, নির্বাণ লাভকারী ব্যক্তিকে বলা হয় নিগ্রন্থ। আর শ্বেতাম্বর, দিগম্বর তো এর আগে অনেকবার বলেছি। নিম্নের কোন দেশটি রাষ্ট্রসংঘের সদস্য দেশ নয়? উত্তর কোরিয়া, কেনিয়া, ভ্যাটিকান সিটি, নাইজেরিয়া। তো মনে রাখবে ভ্যাটিকান সিটি কিন্তু রাষ্ট্রসংঘের সদস্য দেশ নয়। আর লাস্ট যে সদস্য, সেটা হচ্ছে বর্তমানে তোমার হচ্ছে 192তম, 92 না 93, আচ্ছা একটু দেখে নিও, তোমার হচ্ছে দক্ষিণ সুদান লাস্ট রাষ্ট্রসংঘের সদস্য। ওকে, চলো। ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক? মণিপুর, সিকিম, মধ্যপ্রদেশ নাকি অসম? তো মধ্যপ্রদেশে কিন্তু বনাঞ্চলের পরিমাণ সবচেয়ে বেশি, মধ্যপ্রদেশে। নেক্সট,
বলছে পানীয় জলে প্রতি লিটারে কত মিলিগ্রাম ফ্লুরাইড থাকা বাঞ্ছনীয়। দেখো এটা আমি ফ্লুরাইড দিয়েছি, কিন্তু পরীক্ষায় এটা আর্সেনিকও দিতে পারে। তো পরীক্ষায় কিন্তু আসে আর্সেনিক, ক্যাডমিয়াম, হ্যাঁ, কত পরিমাণ আয়রন থাকা বাঞ্ছনীয়, এগুলো কিন্তু তোমরা পড়ে যেও। ফ্লুরাইড থাকা বাঞ্ছনীয় মনে রাখবে, এটা মনে রাখতে হবে 0.2 মিলিগ্রামে। এটা কিন্তু মিলিগ্রামে, অনেক সময় পিপিএমেও দেয়, পার্টস পার মিলিয়ন এরকম টাইপের, পার্টস পার মিলিয়ন অর্থাৎ পিপিএম। তো পিপিএমে মানগুলো কিন্তু তোমরা মনে রেখো। ওকে, তা ফ্লুরাইড থাকা বাঞ্ছনীয় কত? 0.2 মিলিগ্রাম। সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? 358, 370, 380 নাকি 343? তো মনে রাখবে সংবিধানের 343 নং ধারায় কিন্তু এই হিন্দি ভাষাকে সরকারি ভাষারূপে স্বীকৃতি দেওয়া হয়েছে। কাকে ফুটবলের আইনস্টাইন বলা হয়? গোস্টোফাল, ডেভিড বেকহাম, দিয়েগো মারাদোনা নাকি আর্থার অ্যাশ? তো ডেভিড বেকহামকে বলা হয় ফুটবলের আইনস্টাইন, আর দিয়েগো মারাদোনাকে বলা হয় ফুটবলের কি? ফুটবলের রাজপুত্র। নেক্সট, জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন? মহাত্মা গান্ধী, বিজি তিলক, জওহরলাল নেহরু নাকি সুভাষচন্দ্র বোস? তো সুভাষচন্দ্র বোস কিন্তু এই জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কিন্তু চালু করেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ডাবলিন বিমানবন্দর এটি কোথায় অবস্থিত? পুনে, চেন্নাই, গোয়া নাকি রাঁচি? তো ডাবলিন বিমানবন্দর কিন্তু অবস্থিত হচ্ছে গোয়া। তো গোয়ার রাজধানী কি? গোয়ার রাজধানী কিন্তু পানাজি। তো পানাজি হচ্ছে গোয়ার রাজধানী। তো ডাবলিন বিমানবন্দর কোথায় অবস্থিত? গোয়াতে। এবং এই গোয়াতেই কিন্তু দুধসাগর যে ফলস, সেটা কিন্তু এই গোয়াতে অবস্থিত। এবং এটা এর আগে অনেকবার ভুল হয়ে গিয়েছিল, আমি মনে হয় কেরালা বা কি রাজস্থান বলে দিয়েছিলাম। তো গোয়াতে কিন্তু এই দুধসাগর ফলস অবস্থিত। নেক্সট, গ্রাফাইটের ক্লাসে, এই ক্লাস বলতে কোন ক্লাস? এই ক্লাস বানান ভুল হয়েছে, এই ক্লাস বলতে কেলাস। ওকে, কেলাস। তো গ্রাফাইটের কেলাসে কার্বন পরমাণুগুলি যে জ্যামিতিক গঠনের জ্যামিতিক গঠনাকৃতি বর্তমান, সেটা কীরকম? গ্রাফাইটের ক্লাসের মধ্যে জ্যামিতিক গঠনটা কেমন? পঞ্চভুজ, ত্রিভুজ, অষ্টভুজ না ষড়ভুজ? তো রাইট অ্যান্সার ষড়ভুজ। গ্রাফাইটের ক্লাস কিন্তু ষড়ভুজ আকৃতি। ওকে, এটা কিন্তু মাথায় রেখো, পরীক্ষায় দেয়। যেমন তোমার গ্রাফাইট বলছি, হিরে হচ্ছে চতুস্থলকীয়। তো পরীক্ষায় এটাও দেয়, হিরের আকৃতি কেমন? হিরের আকৃতি চতুস্থলকীয়, আর গ্রাফাইটের আকৃতি হচ্ছে ষড়ভুজ আকার। ক্লিয়ার? ওকে, আর এই ষড়ভুজ আকৃতির জন্যই কিন্তু গ্রাফাইটের ক্লাসে ফ্রি মুক্ত ইলেকট্রন পাওয়া যায়, এবং এই কারণেই গ্রাফাইট কিন্তু তড়িতের সুপরিবাহী। যদিও গ্রাফাইট কিন্তু অধাতু, তাই তবুও কিন্তু তড়িতের সুপরিবাহী। ওকে, আচ্ছা। আর তোমরা তো জানোই কার্বনের 3টে প্রধান নিয়তাকার রূপভেদ কোন 4টি? কী? হীরক 3টি, অর্থাৎ হীরক, গ্রাফাইট আর ফুলারিন, এই 3টে হচ্ছে নিয়তাকার রূপভেদ। আর বাকি অনিয়তাকার রূপভেদ আছে কাঁস, তোমার ভূষা, তারপর অস্থি অঙ্গার, রক্ত অঙ্গার, এগুলো সব অনিয়তাকার রূপভেদ। চলো, কম্পিউটারে ব্যবহৃত ডিস্ক অপারেটিং সিস্টেম ডিওএস ডিস্ক অপারেটিং সিস্টেম, এটা কি? বলছে প্রোগ্রাম যা কম্পিউটারের মূল কাজকর্মকে নিয়ন্ত্রণ করে, নাকি এটা একটা সার্চ ইঞ্জিন? না, সার্চ ইঞ্জিন তো নাই। সার্চ ইঞ্জিন কোনগুলি? ক্রোম, তারপরে তোমার আরও যেসব আছে, তোমার কি বলবো, ক্রোম তো খুব প্রচলিত। আরও এর আগে আমরা এর আগে একটা ছিল, খেয়াল করছে না, আরে নামটা খুব চলতো, অপেরা মিনি, ওটাও সার্চ ইঞ্জিন। ক্লিয়ার? যার মাধ্যমে আমরা কোনো কিছু সার্চ করি। তারপরে ভাইরাস বিরোধী সফটওয়্যার নাকি এক ধরনের যন্ত্র ইন্টারনেট সংযোগ? না, ইন্টারনেট সংযোগের জন্য কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট সংযোগ যোগ করা হয় মোডেম দিয়ে। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। তো অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ একটা প্রোগ্রাম যা কম্পিউটারের মূল কাজকর্মকে নিয়ন্ত্রণ করে, সেটাকে বলা হয় ডিওএস, ডিস্ক অপারেটিং সিস্টেম। মৈত্রী এক্সপ্রেসের দ্বারা ভারতের সঙ্গে যুক্ত হয়েছে নিম্নলিখিত কোন দেশ? মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল? তো রাইট অ্যান্সার অপশান সি, বাংলাদেশ কিন্তু এই মৈত্রী এক্সপ্রেসের দ্বারা কিন্তু যুক্ত হয়েছে তোমার হচ্ছে বাংলাদেশ। আর পাকিস্তানের সঙ্গে, আচ্ছা তোমরা কমেন্টসে জানিও পাকিস্তানের সঙ্গে ভারতের কোন ট্রেন চলতো? ওকে, এটা কমেন্টে জানিও। দেখো পরবর্তী কোশ্চেন, স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে? 18 নং, 19 নং, 22 নং নাকি 21 নং? তো স্বাধীনতার অধিকার কিন্তু তোমার 19 নং ধারায় কিন্তু বর্ণিত আছে স্বাধীনতার অধিকার। নেক্সট, এই ধারা নিয়ে অনেকবার বলেছি, এর জন্য এই ধারা নিয়ে আর এখন কিছু বললাম না। আবার কয়েকটা ভিডিও যাবে, আবার তোমাদের এইগুলো একটু রিমাইন্ড করে দেবো যখন কয়েকটা ভিডিওর পর। ওকে, তো এইভাবে আমি প্রত্যেকটা জিনিস, ধরো আজকে আমি দেখা গেলো আজকে আমি ধারা নিয়ে বললাম, ডিটেলসে বললাম,
আবার প্রায় এটা 5-6 দিন পর আবার ধারা নিয়ে ডিটেলসে বলবো, আবার এই কদিনের মধ্যে অন্য কিছু নিয়ে ডিটেলসে বলবো। দেখো এইভাবেই চলবে, কেননা একটা ভিডিওতে তো সব কিছু ওই ভিডিওর মধ্যে আমি ডিটেলসে বলতে পারি না, তাহলে ভিডিও সেই অনেক লেন্দি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। হয়তো অনেকে বলছে যে হ্যাঁ ভিডিও লেন্দি হোক, কিন্তু দেখো আমাকে সবার জন্য ভাবতে হবে। হ্যাঁ, সবাই চায় ম্যাক্সিমাম যে অল্প সময় আমি কী করে বেশি তথ্য পাবো, তো এটা তো সবসময় সম্ভব না। তো চেষ্টা করি আমি এরকমভাবে জিনিসটাকে সবসময় রেগুলেট করতে, সময় জিনিসটাকে মানে পড়াটাকে, যে এটা আমি আজকে ডিটেলসে বলেছি তো আবার কিছুদিন পরে এই বিষয়টা ডিটেলসে বলবো, ফলে তোমাদের কাছে সবসময় জিনিসগুলো আপডেট থাকবে। ওকে, চলো, কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালন করা হয়? 20 জুন, 5ই জুন, 14ই জুন নাকি 12ই জুন? তো বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালন করা হয় কিন্তু 20 জুন। 20 জুন হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। 5ই জুন তো বিশ্ব পরিবেশ দিবস। ভারতের অর্থনীতি ও রাজনীতির জনক কাকে বলা হয়? দেখো যদি শুধু বলতো অর্থনীতির জনক তাহলে তো অ্যাডাম স্মিথ ও অপশানটা তো দিয়েছি। আচ্ছা, তোমার অ্যাডাম স্মিথ হচ্ছে শুধু অর্থনীতির জনক, ক্লিয়ার। কিন্তু ভারতে অর্থনীতি ও রাজনীতির জনক কাকে বলা হয়? জামশেদজি টাটা, তিনি তো শিল্পনীতির জনক। দাদা সাহেব ফালকে, তিনি তো তোমার চলচ্চিত্রের জনক। তাহলে দাদাভাই নৌরোজি পড়ে আছে, তো দাদাভাই নৌরোজি হচ্ছে রাজনীতি অর্থনীতির জনককে দাদাভাই নৌরোজি, ক্লিয়ার। এবং দাদাভাই নৌরোজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান। হ্যাঁ, গ্র্যান্ড ওল্ড ম্যান হচ্ছে দাদাভাই নৌরোজি। এবং তিনি একটা খুব বিখ্যাত বই লিখেছিলেন, অ্যান আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আরে ওটার পুরো নাম কি? ওইটাই বইটা, আশা করি তোমরা বুঝে গেছো, অপশানে দেখলেই পেরে যাবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন? ডান্ডি, সবরমতী আশ্রম, গুজরাট নাকি চম্পারণ? তো সবরমতী আশ্রম থেকে কিন্তু গান্ধীজি ডান্ডি যাত্রা কিন্তু শুরু করেছিলেন। কোন উষ্ণতায় পেট্রোলিয়ামকে আংশিক পাতন করলে ডিজেল পাওয়া যায়? দেখো বিভিন্ন টেম্পারেচারে প্রথম কি হয়, আমাদের কাঁচা তেল আসে, প্রথমে যে কাঁচা তেলটা সেটা বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয়, সেইটাকে বিভিন্নভাবে তোমার আংশিক পাতনের মাধ্যমে কিন্তু কেরোসিন পাই, ডিজেল পাই, পেট্রোল পাই। সেইখান থেকেই পাই হচ্ছে তোমার যেসব লুব্রিকেটিং অয়েল যেগুলো, সেগুলো কিন্তু সব পেট্রোল থেকেই পাই, ক্লিয়ার। তাহলে বুঝতে পারলে এইগুলো আংশিক পাতনের মাধ্যমে বিভিন্ন টেম্পারেচারে এই জিনিসগুলো পাওয়া যায়, ক্লিয়ার। তো এটাই বলতে চাই যে পেট্রোলিয়াম পাওয়া যায় কোন টেম্পারেচার? তো মনে রাখবে পেট্রোলিয়াম পাওয়া যায় 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো সবই সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু বলা আছে, তো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু পেট্রোলিয়াম পাওয়া যায়। তাহলে 80 থেকে 170 একটু মনে রেখো, এখানে তোমার হচ্ছে ডিজেল পাওয়া যায়। তাহলে ডিজেল পাওয়া যায় হচ্ছে তোমার ডিজেল পাওয়া যায় হচ্ছে 300 থেকে 400তে ডিজেল পাওয়া যায়, আর 80 থেকে 170 হচ্ছে তোমার পাওয়া যায়, আমাদের যা পেট্রোল তেল পাওয়া যায়। ওকে, আচ্ছা এইটা একটু কনফিউশন আছে, আমি এটা বলবো না এটা কেরোসিন হবে নাকি পেট্রোল হবে, সেটাতে এইটা অ্যাকচুয়ালি কাঁচা তেলের কথা বলছি, যে কোন উষ্ণতায় পেট্রোলিয়ামকে আংশিক পাতন করলে ডিজেল পাওয়া যায়। দেখো এইটাই 300 থেকে 400 ডিজেল পাওয়া যায়, এটুকু শিওর। 80 থেকে 170 কী সেটা আমি এখন বলছি না। ওকে, তো বিভিন্ন টেম্পারেচারে কী কী পাওয়া যায় এটা আমি পরে কোনো ভিডিওতে আমি আলোচনা করে দেবো। দেখো, ভারতের সবচেয়ে ক্ষুদ্র জেলা নিচের কোনটি? আচ্ছা, নিচের কোনটি ক্ষুদ্র জেলা? বলছে কচ্ছ, মাহে না, কচ্ছ তো সবথেকে বৃহত্তম জেলা, ভারতের বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ, আর মাহে কলকাতা, কালিম্পং। পশ্চিমবঙ্গের সবথেকে ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা, কিন্তু মাহে হচ্ছে কোথায়? মাহে হচ্ছে পুদুচেরিতে আছে, পুদুচেরি বা পন্ডুচেরি, তাই না, পুদুচেরি। তো পুদুচেরির এই মাহে জেলা কিন্তু ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা, পুদুচেরির মাহে জেলা। নেক্সট বলছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ কোথায় অবস্থিত? ধানবাদ, চেন্নাই, নাগপুর নাকি মহীশূর? মহীশূরে তো ফুড রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত, মানে খাদ্যের। নাগপুরে, আচ্ছা চেন্নাই তো লেদার। ওকে, ধানবাদে, তার মানে পড়ে আছে ধানবাদ, তো ধানবাদে তোমার এই সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং, মনে রাখবে মাইনিং আর ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে ধানবাদে অবস্থিত। আর নাগপুর তো কটন রিসার্চ ইনস্টিটিউট, এটা অনেকেই জানো। চলো, ভারতীয় রেলওয়ের যাত্রীবাহী রেল কামরা, ভারতীয় রেলওয়ের যাত্রীবাহী যে রেল কামরা নিম্নলিখিতদের মধ্যে কোথায় তৈরি করা হয়? কাপুরথালা, চিত্তরঞ্জন, পেরাম্বুর নাকি বেঙ্গালুরু? দেখো রেলের পরীক্ষায় রেলের থেকে কোশ্চেন আসবে, তো এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসে। তো রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, পেরাম্বুরে কিন্তু এই যাত্রীবাহী রেল কামরা কিন্তু তৈরি করা হয়। কোথায় রেল ইঞ্জিন তৈরি করা হয়, কোথায় রেল হুইল তৈরি করা হয়, এগুলো কিন্তু ভালো করে দেখে নিও। আমি কোনো ভিডিওর মাধ্যমে কিন্তু এগুলো আস্তে আস্তে কমপ্লিট করে দেবো। সাধারণ সংসদে সাধারণ বাজেট
পেশ করা হয় কোন মাসে? তোমরা জানো বিভিন্ন বাজেট পেশ করা হয়, তো সেক্ষেত্রে বলছে সাধারণ বাজেট পেশ করা হয় কোন মাসে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নাকি বছরের শেষ মাস? তো মনে রাখবে পয়লা ফেব্রুয়ারি সাধারণত, তো ফেব্রুয়ারি মাসে কিন্তু এই বাজেট পেশ করা হয় সাধারণত, মানে যদি কোনো সমস্যা না হয় তো সাধারণত ফেব্রুয়ারি মাসেই বাজেট পেশ করা হয়। নিম্নের কোন কয়লাটি সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা? বলছে লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, পিট। তো সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা মনে রাখবে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ বেশি থাকে এবং সবথেকে উৎকৃষ্ট মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট। সবথেকে নিকৃষ্ট মানের কয়লা হচ্ছে পিট। পিট হচ্ছে সবথেকে নিকৃষ্ট মানের কয়লা। তার মানে প্রথমে আমি নিকৃষ্ট থেকে শুরু করি, তো ডি আগে, ডি সবথেকে নিকৃষ্ট, তারপরে হচ্ছে তোমার লিগনাইট এ, তারপরে হচ্ছে তোমার বিটুমিনাস বি, তারপরে হচ্ছে সবথেকে ভালো মানের কয়লা হচ্ছে সি। তো পরীক্ষায় দেয় যে ভারতে কোন মানের কয়লা সবথেকে বেশি পাওয়া যায়? তো মনে রাখবে ভারতে যে মানের কয়লা সবথেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে বি, অর্থাৎ বিটুমিনাস কয়লা কিন্তু ভারতে সবথেকে বেশি পাওয়া যায়। নেক্সট, আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো? ওয়াজির, ওকিল, সুমালিক নাকি মীর বক্সি? তো মনে রাখবে আকবরের আমলে অর্থমন্ত্রীকে বলা হচ্ছে মীর বক্সি, আর ওয়াজিরকে কিছু একটা বলা হতো। তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে তো যে আকবরের আমলে ওয়াজিরকে কি বলা হতো, প্রধানমন্ত্রী বা কিছু একটা, আমি একটু কনফিউজড আছি। তো আকবরের আমলে এই ওয়াজিরকে কি বলা হতো? তো মীর বক্সিও হচ্ছে অর্থমন্ত্রী, তোমরা জানো। আর অর্থমন্ত্রী কে ছিল? টোডরমল, আকবরের অর্থমন্ত্রী। চলো, ভারতে আলু গবেষণা সংক্রান্ত গবেষণাগার কোথায় অবস্থিত? তার মানে এই গবেষণাগার থেকে দুটো দিয়েছি, যাই হোক। আলু গবেষণাগার কোথায় অবস্থিত? মহীশূর, লখনৌ, সিমলা, চেন্নাই। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, সিমলাতে কিন্তু আলু গবেষণাগার অবস্থিত। নেক্সট, তো আজকে আমাদের এই যে 41 নম্বর যে সেটটা সেটা কমপ্লিট হলো। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক একটু বেশি বেশি করে শেয়ার করো, এবং যারা যারা দেখছো লাইক করো একটু। দেখো লাইক করলে তোমার কিছু কি যায় আসবে বলো? তো যারা দেখছো তারা একটু লাইক করো, যারা লাইক করছো বা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর যাদের যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।